দর্শক, ২১ বই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। বাংলা একাডেমি আয়োজিত অমর ২১ গ্রন্থ মেলা থেকে বলছি। সঙ্গে আছেন বিশিষ্ট কবি, সাম্প্রতিককালে হয়ে ওঠা ঔপন্যাসিক, গল্পকার তপন বাগচি। বন্ধু তপন বাগচি। তপন বাগচি, কেমন আছো বন্ধু? আছি, অনেক ভালো আছি। বছর শেষের প্রতি বছরের মতো নিয়মিত যে মেলা হচ্ছে, এটি কাঙ্ক্ষিত মেলা আমাদের। এই মেলায় এসে দর্শক, শ্রোতা, পাঠক, লেখক, প্রকাশক সকলের সঙ্গে একটা যে যোগসূত্র তৈরি হয়, সেই আনন্দ নিয়ে ভালো আছি। প্রত্যেক লেখকের লেখক হয়ে উঠবার পেছনে কিছু কিছু ছোট ছোট আনুপার্বিক অনুষঙ্গ কাজ করে। আমি জানি যে তোমার বাবা তুষ্টচরণ, আমি যদি ভুল না করে থাকি, তুষ্টচরণ বাগচি, তিনিও লেখক ছিলেন, সরকারি কর্মকর্তা ছিলেন এবং শৈশবে তোমাকে কোনো এক পুকুরে ভাসিয়ে দিত নৌকায় চড়ে, যে তুই কবিতা লেখ কিংবা এক ধরনের সৃজনশীল বিষয়ের সঙ্গে যুক্ত থাকো। এইটা একটু দিয়ে শুরু করতে চাই তোমার সঙ্গে আলাপচারিতা। এক দুপুরে অনেকখানি বিরক্তই করছিলাম তখন। কত বয়স ছিল তখন? বয়স তখন আমার ৮-৯ বছর হবে। তো তখন উনি আমাকে তার মানে শান্তির জন্যে, স্বস্তির জন্যে আমাদের ঘাটে বাঁধা নৌকায় তুলে দিয়ে একটা খাতা এবং পেন্সিল দিয়ে পুকুরের মাঝখানে ছেড়ে দিয়ে বলল যে, হয় কবিতা লিখবি নাহলে ছবি আঁকবি। তো তখন আমার মাথায় তো এক কবি বলেই বুঝি রবীন্দ্রনাথ, নজরুল আর জসিমউদ্দিন, আর ছবি আঁকা বুঝি জয়নুল আবেদিন। তো ছবি আঁকার চেষ্টা করেছিলাম, তখন কলমিলতার ঝাড় ছিল, কিন্তু ছবি আর আসে না। তো জসিমউদ্দিনের কিছু কবিতা আমার মুখস্থ ছিল। একটি কবিতাকে অনেকটা নকল করে, শব্দ বদলে দিয়ে ধারাটা ঠিক রেখে আমি কবিতা লিখে চিৎকার করে বলছি, বাবা কবিতা লেখা হয়ে গেছে, নিয়ে যাও। আরেকটা নৌকা দিয়ে এসে আমাকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে পড়ে বাবা বললেন যে, কবিতা হয়েছে কিন্তু জসিমউদ্দিনের মতো লিখলে আর হবে না। যখন আমি একই সঙ্গে স্বীকৃতিও পেলাম, সমালোচনাও পেলাম যে আমি জসিমউদ্দিনকে নকল করেছি, আর স্বীকৃতি হলো যে কবিতার কাছাকাছি কিছু একটা হয়েছে। এরপর থেকে আমার ভিতরে একটা কবি সত্তা লালন করি, লেখালেখি করি। তখন স্কুলের হাতে লেখা দেয়াল পত্রিকা, সেগুলোতে লিখি। বাবাও যে লিখতেন সেটি অনেক পরে জেনেছি, তার মৃত্যুর অনেক পরে। এবং আনন্দের যে আজকে এই সন্ধ্যার দিকে বাবার লেখা কবিতা গানের নির্বাচিত একটি মরমী কবিতা ও গান, একটি সংকলন এবার বইমেলায় আসবে, আলোকায়ন প্রকাশনীর। এটি কলি প্রকাশনীতে পাওয়া যাবে, পরিবেশক তারা। বন্ধু, এই যে লেখালেখির যে ব্যাপারটা, এটা তোমার বাবা লিখেছিল, তোমার নিজের নামটা মানে মুদ্রিত আকারে পত্রিকায় কবে দেখেছিলে এবং কি লিখেছিল? মুদ্রিত আকারে দেখেছিলাম একটি কবিতাই, তখন কলেজে পড়ি, 1984 সাল, 25শে বৈশাখ সামনে। তো আমরা একটা অনুষ্ঠান করব, আমার মনে হলো যে একটি কবিতা দিয়ে তাকে আমি সম্মান জানাতে পারি রবীন্দ্রনাথকে নিয়ে। তখন যেহেতু 25শে বৈশাখ, রবীন্দ্রনাথ। তখন ফরিদপুর শহরে প্রায় 8টি পত্রিকা প্রকাশিত হয়, তাতে শুক্রবার বা রোববারে সাহিত্য পাতা থাকতো। বললাম রবীন্দ্রনাথকে নিয়ে লেখা। ওই হাতে লেখা খামে ভরে কবিতাটি আমি প্রায় প্রত্যেকটা পত্রিকা অফিসের সামনের বক্সে রাখবো গিয়ে, আবার কোথায় একটা লজ্জা আগ্রহতা। তখন ওইখানে একটি পত্রিকা ছিল মুয়াজ্জিন, আল মুয়াজ্জিন। একসময় মুয়াজ্জিন নামে খুব বিখ্যাত ছিল 100 বছর আগে। পরে ওনার ছেলেরা আল মুয়াজ্জিন নামে লেখে, ওইখানের খামে রেখে আসে। আর উত্তেজনা, মুয়াজ্জিন যেহেতু বললে, সম্পাদক কে ছিল? সম্পাদক সৈয়দ আব্দুর রব, বিখ্যাত সমাজ সংস্কারক। সার্ভেন্ট অফ হিউম্যানিটি নামে ইংরেজি পত্রিকা করতো, আর বাংলায় করতো মুয়াজ্জিন। যে মুয়াজ্জিন লেখা পত্রিকা শুরু হয়েছিল নজরুলের ওই যে চল 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 কবিতা দিয়ে, কবিতাটার নামও ছিল মুয়াজ্জিন। পরে আমরা যেটা রণসঙ্গীত গ্রহণ করি, ওই পত্রিকায় জসিমউদ্দিন লিখেছেন, সুফিয়া কামাল লিখেছেন, রবীন্দ্রনাথ গ্রাহক ছিলেন ওই পত্রিকার। রবীন্দ্রনাথ চিঠি লিখেছেন। দর্শক, আমরা কিন্তু ইতিহাসের সঙ্গে পৌঁছে গেলাম যে আজ থেকে 100 বছর আগে ফরিদপুর থেকে একটা পত্রিকা বেরোতো, আব্দুর রব সম্পাদিত। তার পত্রিকাটার নাম ছিল মুয়াজ্জিন। সেখানে এই সময়ের বা সেই সময়ের খ্যাতিমান লেখকরাও লিখতেন, রবীন্দ্রনাথ তো গ্রাহক ছিলেন। যাই হোক, তপন বাগচি, যেটা জানতে চাই বন্ধু তোমার কাছে, সেটা হচ্ছে যে তো কবিতাটা কি ছাপা হয়েছে? কবিতাটা ছাপা হয় এবং স্বাভাবিক একটা ছনেটের মতো লিখেছিলাম। আমি পরে দেখি যে একটু ছন্দেও গরমিল ছিল, তখন তো আর জানতাম না। কিন্তু ছাপার অক্ষরে নাম ছাপা নিজে এক ধরনের আত্মরতি, দেখে আনন্দ পাই। বন্ধুদের বলতে গিয়েও আবার বলতে পারি না, লজ্জা লাগে। বালিশের তলায় অনেকদিন লুকিয়ে রাখি আমার নামটা। তারপর একদিন দেখালাম ডেকে, রুমে দেখ আমারও কবিতা ছাপা হয়। এরকম একটা কবিতা দিয়ে শুরু, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, এবং ওটি একটি প্রথাবদ্ধ কবিতা, ছনেট। তপন বাগচি, প্রথম বই কবে বেরিয়েছিল? প্রথম বই বেরোয় আমার 1991 সালে।
আসলে আমার কবিতার বই বের করার প্রবল বাসনা ছিল, কিন্তু কোনো প্রকাশক সম্মত হচ্ছিল না যে কবিতার বই সময়। বিক্রয় কম। তখন এক প্রকাশক বলল, দাদা গল্পের বই হলে, বাচ্চাদের গল্পের বই হলে আমি করে দিতে পারি। তখন খেলা করে যেতে যেতে কয়েকটা গল্প লেখা ছিল, গোটা চারেক গল্প লেখা ছিল। ওটি জমা দেওয়ার পরে প্রকাশক জ্যোৎস্না পাবলিশার্স বললেন যে এইটি নিয়ে তো আসলে হয় না, ছোট হয়ে যায়। কিছু বলে ছোট হয়ে যায়, কম্পোজ করে না, হাতে লেখা তখন, এখনকার মতো কম্পোজ করে না। তো ওইটা করার মানে এই ফাঁকে আমি আরও 2টা গল্প লিখে পেলাম। বললাম দাদা আরও বড় লাগবে, এর ফাঁকে আরও একটা গল্প লিখে পেলাম। তখন মোটামুটি 4 ফরমার একটা বই হয়, শুভর শখের গোয়েন্দাগিরি নামে। কি নাম? শুভর শখের গোয়েন্দাগিরি। শুভর শখের গোয়েন্দাগিরি। এবং এরপরে আমি একগুচ্ছ ছড়া পাঠাই চট্টগ্রামের একটা পত্রিকায়, কর্ণফুলীর দেশ। ওই পত্রিকার উনি বললেন তো আরেক গুচ্ছ পাঠাও, আরও এক গুচ্ছ পাঠাও। এরপরে সম্পাদক সুখময় চক্রবর্তী চিঠিপত্রে যোগাযোগ। উনি একদিন চিঠিতে লিখলেন যে আগামী মাসের অমুক তারিখে আমি চট্টগ্রাম হোটেলে আসবো, ওখানে এসো। গিয়া তো আমি অবাক, দেখি যে আমার বই ছাপা হয়েছে 100 ছড়ার বই। ছড়ার বই। উনি যে আমি পাণ্ডুলিপিও জমা দিইনি, উনি ছড়ার পাণ্ডুলিপিও চান না। ওই যে গুচ্ছ গুচ্ছ ওনার ছাপা হতো, তার মানে হচ্ছে কি উনি ছড়া পড়ে মুগ্ধ হয়েছে। মুগ্ধ হয়েছেন। ওনার একটা ছড়ার বই, কি নাম ছিল? রুখে দাঁড়াই বর্গি তাড়াই, তখন এরশাদ বিরোধী আন্দোলনের লেখা। এবং ওই বইটা একটা ছোটো কথা স্মৃতিকথা। ও তখন আমাকে 100 কপি বইও উপহার দিলেন। আমি খুব ওনাকে প্রণাম করলাম। আমার চোখের জল তখন, যে আমি বই প্রকাশ করা যেখানে কঠিন সেখানে উনি ভালোবেসে আমার বই প্রকাশ করলেন। ওই বইটা উৎসর্গ করা ছিল আমাদের এলাকার একজন বিপ্লবী সন্তোষ ব্যানার্জি। তো সেখানে উনি বইটা পাওয়ার পরে খুব উল্লসিত, এবং শুনলাম যে উনি পোশাক থাকতেন, যে ধুতি পরতেন, ফতুয়া পরতেন, এবং কোমরে একটা গামছা থাকতো। মানে কোথাও যদি বিশ্রাম নেয়, স্নান করে, এইভাবেই উনি ভ্রাম্যমান একটা ঝোলায় থাকতো। ওই বইটা ওনার সাথে সাথে থাকতো। তো একদিন আমাকে দেখা হয়, বলে যে তুই তো ইতিহাস বিকৃতি করেছিস কেন? আমি জেল খাটছি 29 বছর 4 মাস 8 দিন, আর তুই লিখে দিলি 30 বছর জেল খেটে। 30 বছর তো খাটিনি, কয়েকদিন কম হয়েছে। আমি বুঝেছি দাদা এটা ছন্দের কারণে আমার এটা লিখতে হয়েছে। 29 লিখলে ছন্দটা হয় না, 30 বছর লিখলে না, তুই এটা লিখে ফুটনোট দিয়ে বলতি যে প্রকৃতি বিষয়ের এত। এটা আমার একটা এবং আমি যে গবেষণা করি, যে ফুটনোট দিই, পছন্দ করি, এর কারণ কিন্তু ওই যে উনি আমাকে ধরিয়ে দিলেন। একজন লেখক কিন্তু এইরকম তার জীবনের যাত্রাপথে ছোট ছোট অনুষঙ্গ থেকে, সূত্র থেকে, ইতিহাস থেকে সে কিন্তু নিজেকে চিহ্নিত করতে পারে যে কোন দিকে যাবে, কেমন করে সে নিজেকে রঙিন করে তুলবে, কিংবা তার যাত্রাপথটাকে তিনি আবিষ্কার করবেন। তো এটা গেল তোমার প্রথম হলো বাচ্চাদের গল্পের বই, তারপর হলো তোমার ছড়ার বই। কবিতার বই কবে? কবিতার বই বেরোলো 1996 সালে। আমার বেশ কিছু কবিতা জমা হলো। আমি বিশাখা প্রকাশনী একজন এলেন, যে শাহজাহান ভাই, উনি শহীদ হয়েছেন। তো উনি তাকে হত্যা করা হয়েছে, সেই জন্যই বলছি শহীদ উনি। তো উনি না, শহীদ এবং হত্যা দুটো আলাদা রকম জিনিস। সেই মানে আমার কাছে মনে হয়েছে তার মৃত্যুটা এক ধরনের, যে প্রতিবাদ করে চলছিলেন তিনি সততা, ন্যায় এবং প্রগতিশীলতার জন্য শাহজাহান ভাই, ওনার শাহজাহান বাচ্চু, বিশাখা প্রকাশনী, শুধুমাত্র কবিতার বই করতেন। হ্যাঁ, তো উনি আমাকে বলেন, তখন আমি কবিতার বই করবো, আমার একটা শর্ত আছে। কি? কবিতা বই তো তেমন একটা চলে না, তুমি এবার একটা ছড়ার বই দাও। যদি ছড়ার বই মেলায় 50 কপি চলে, তাহলে আগের বছর কবিতার বই করবে। তো ছড়ার বই দিলে, মানে কিশোর কবিতার। ওই বইটা দেওয়ার পরে বই মেলায় সত্যি 80-90 কপি বিক্রি হলো। পরে 96 সাল। পরে 96 সালে আমি ওনার কথা মতো কবিতার বই দিলাম, কবিতার বই বেরোলো। এবং ওই একই বছর আমার আসলে 2টি কবিতার বই বেরোয়। এই একই সময় তরুণ লেখক প্রকল্পে ভর্তি হলাম, বাংলা একাডেমি তরুণ লেখক প্রকল্প। তখন মাস্টার্স পরীক্ষা কেবল দিয়েছি। তখন আমার মনে হলো যে প্রবন্ধের বই বের করার জায়গা হবে, কবিতার বই কিছু জমা হয়ে আছে, কবিতার বইটা বাংলা একাডেমি থেকে বেরোক। তখন ওই ফেব্রুয়ারির বইমেলায় বেরোয় বিশাখা প্রকাশনীরটা, আর জুন মাসে বেরোয় তরুণ লেখক। দুটো বইয়ের নাম বলো। কেতকীর প্রতি পক্ষপাত, এটি প্রথম কবিতার বই। আরেকটি বিশাখা বের করেছে, শাহজাহান বাচ্চু ভাই যেটা বের করেছে, আর একটা বাংলা একাডেমি থেকে যেটা বেরিয়েছে শুনি শঙ্কর। ওই সময় তোমরা যারা তরুণ লেখক প্রকল্প ছিলে লেখক হিসাবে, তারা কিন্তু এখন বাংলা সাহিত্য অনেকটা মুঠোর মধ্যে নিয়ে এনেছো অথবা শাসন করছো। সেই সময় 2 বছর 3 বছরের মধ্যে তোমাদের সঙ্গে কি রফিক আজাদের যোগাযোগ হয়েছিল? উনি কি ছিলেন? আমাদের সময় রফিক আজাদের শেষ দিকে উনি যুক্ত হলেন। আমাদের প্রত্যেকটা গ্রুপ করে দেওয়া হলো, যে পাণ্ডুলিপিগুলো দেখবে। কবিতার পাণ্ডুলিপি ওনাকে দেওয়া হলো। উনি আমাদের প্রত্যেকের পাণ্ডুলিপি একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, যে বেটা এখানে এই শব্দটির চেয়ে এই শব্দটি ভালো হতো, বেটা এখানে এই জ্যোতিচিহ্নটা দেয়া ভালো। জ্যোতিচিহ্ন মানে শেখানোর উনি ছিলেন।
উনি আমাদের পাণ্ডুলিপির সম্পাদক ছিলেন, আচ্ছা। মানে ওনার হাত দিয়ে আমাদের সম্পাদিত হয়ে কবিতাগুলো আব্দুল মান্নান সৈয়দ কি ছিলেন? মান্নান সৈয়দ ক্লাস নিয়েছেন, বিশেষ করে উনি অলংকার, সুরিলিজম, আহা, কি অসাধারণ মানুষ। মতবাদগুলো কবিতার সেগুলো নিয়ে উনি পড়িয়েছেন। বিশেষ করে সুরিলিজমের ধারণাটা ওনার কাছ থেকে আমরা স্পষ্ট করেছি। তোমার হাতে একটা বই আছে বন্ধু, কি এটা? এটি এবারে প্রকাশিত মানুষ অপেক্ষা জানে নামে আমার কবিতার বই। এটি বের করেছে অনন্যা প্রকাশনী। আমার আরও একটা কবিতার বই বেরোবে, কেবল চেয়েছি পেতে পাতার মহিমা, সেটি বেঙ্গল বুকস থেকে। আর একটা বই বের হবে, সেটি নবকথন নামে একটি প্রকাশনা থেকে, ওটি আমার নির্বাচিত 100 হাইকু। এবার এই 3টা বই আসবে এবং আমার পিতার বইটি তো বলছি যে কিছুক্ষণ পর। প্রিয় দর্শক, কবিতার বই, কবি তপন বাগচির। আসলে তপন বাগচিকে এখন আর কবি বলা যায় না, ওর অনেকগুলো ভার্সেটাইল গুণ আছে লেখার। ও গান লেখে, ও লোকসাহিত্য করে, কবিতা লেখে, সাম্প্রতিককালে প্রবেশ করেছে কথা সাহিত্যের ভেতরে, এবং আমরা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে তপন বাগচি কথা সাহিত্যক হিসেবেও সার্থক হয়ে উঠবেন। বন্ধু, একটা কবিতা পড়ো তো এখান থেকে। নিজের কবিতা আমার মুখস্থ থাকে না, না, দেখেই পড়ছি। ছেড়ে যেতে চাইলে কি ছেড়ে যাওয়া যায়? অধরা গন্তব্যে তবু ডিঙি বেয়ে চলা, মাঝ পথে ভরাডুবি নিশ্চিত শঙ্কায়, না হারায় মনোবল শেখে মৃত্যু কলা। আমাকে তাড়িয়ে বলো তোমার কি লাভ? আমার বাড়িতে তুমি বানাবে বাগান, এখানে তোমার আছে দুর্দণ্ড প্রভাব, উপেনের কণ্ঠে বাজে বঞ্চনার গান। মরতে শিখেছি তাই ভয় নাই আজ, আঁকড়ে থাকবো 14 পুরুষের ভিটে, আকাশে উড়ুক যত হিংস্র পোষা বাজ, তুমুল আঘাতে পড়বে না কাল শিটে। এখন আমার দেহ রোদ বৃষ্টি ঝড়ে, দারুণ সহন যেন নির্ভার সাহসী, ভয় নেই আর কোনো কঠিন নিগড়ে, ক্ষয়ে ক্ষয়ে দিন দিন হয়েছি আক্রোশী। ঘুরে দাঁড়ানোর ছাড়া পথ নেই জানা, দীপক রাগিনী আজ পুরাণ ঘরানা। চমৎকার কবিতা। তপন বাগচি, তুমি আমার সঙ্গে বলছিলে বন্ধু যে সেটা হচ্ছে যে তুমি, আমি নিজেও জানি, দেশের সচেতন পাঠকও জানে যে তুমি গদ্য সাহিত্যে প্রবেশ করেছো। এই গদ্য সাহিত্যে কিভাবে প্রবেশ করলে সেটা একটু জানতে চাই। মানে কথা সাহিত্য, মানে গল্প উপন্যাসের ব্যাপারটা হলো যে এটা আসলে একটা লোভে পড়ে। কারণ যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তখন ছড়া লিখি, কবিতা লিখি, এবং বিভিন্ন সাহিত্য ব্যক্তিত্বের জন্ম মৃত্যুর সময়ে পত্রিকাগুলো লিখতে বলে যে সুকান্তের জন্মদিন একটি গদ্য দাও, মহিতলাল মজুমদারের জন্মদিন একটি গদ্য দাও, কিছু গদ্য লেখা হয়ে যায়। এই সময় হলে যখন সাহিত্য সংস্কৃতির উৎসব হতো তখন ভাবলাম যে জগন্নাথ হলের ছাত্র ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতায় পড়েছি। তখন ভাবলাম যে কবিতায় তো কনফিডেন্ট আছে, পুরস্কার পাবো, ছড়ায় পাবো, প্রবন্ধে পাবো, আচ্ছা গল্প একটা লিখি। তো গল্প লিখেও ফার্স্ট হলাম, এবং আমাদের হলের বার্ষিকীতে বাসন্তিকা, যে বাসন্তিকায় রবীন্দ্রনাথ লিখেছিলেন এই কথাটি মনে রেখো তোমাদের এই হাসি খেলায় আমি যে গান গেয়েছিলাম, ওই সংকলনে আমার একটি গল্প ছাপা হয়। 2 বছর আমাদের ছাত্রকালে বেরোয়, 2 বছর একটি কবিতা এক সংখ্যায়, আর এক সংখ্যায় বেরোয় গল্প। এরপরেও যে সরকারিভাবে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে, তখন সংস্কৃতি মন্ত্রণালয়ে হয় নাই লাইব্রেরি, তখন এই গণগ্রন্থাগার লাইব্রেরি থেকে প্রতিযোগিতা হতো। জেলা পর্যায়ে আমি একাঙ্কিকা, কবিতা এবং গল্পে প্রথম স্থান হয়ে বিভাগীয় পর্যায়ে আসি। বিভাগীয় পর্যায়ে প্রথম হই, কিন্তু জাতীয় পর্যায়ের অনুষ্ঠান হওয়ার আগে ওই কর্মসূচিটাই বাতিল হয়ে যায়। এই যে 2টি গল্প লেখার পাশাপাশি আমার রুমমেট এক ছোটো ভাই ছিল, যে গল্পের খুব অনুরক্ত ছিল, এখন ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান। কি নাম? ওর নাম হঠাৎ ভুলে গেলাম, কি দাস, স্বপন কুমার দাস। ও একটা পত্রিকায় কাজ করতো, পত্রিকার নামটাও ভুলে গেছি। ও বললো দাদা একটা গল্প দেন। তখন আমার এই কলেজ জীবনের একটা ঘটনা নিয়ে, পতিতালয় নিয়ে একটি ধারণা জানা ছিল, সেটা নিয়ে আমি স্খলিত গর্ব নামে একটি গল্প লিখি। আর বিশ্ববিদ্যালয়টা ছিল মিছিলের নতুন মুখ, মানে এরশাদ বিরোধী আন্দোলনে যারা কোনোদিন মিছিলে যায়নি, এরকম একটি মেয়ে যে আমাকে মিছিলে যেতে মানা করত, গিয়ে দেখি যে পুলিশের গুলিতে, রাবার বুলেটে সেও আহত হয়ে হাসপাতালে। মানে এই নতুন মুখটা আশাইটে নিয়ে আমার লেখা, যে মানুষ চেতনা যখন জাগে তখন সত্যিকার অর্থে মানুষ একটা সময় রাস্তায়ও নেমে আসে, সেরকম একটা ব্যাপার নিয়ে। দর্শক, 21 বই অনুষ্ঠানে এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি এবং কথা সাহিত্যিক তপন বাগচি। তপন বাগচির সঙ্গে আপাতত আমাদের কাজ শেষ। চলুন একটু মেলার মাঠে যাই, দেখি নতুন কি বই এসেছে।
আমার বইমেলায় আসলে আমি তো কবিতা এবং ছোট গল্প নিয়ে লিখি এবং চিঠিপত্র নিয়েও লিখেছি, পত্রালাপ। তো আমার কবিতার বই বিক্রি হচ্ছে এবং চিঠিপত্র একটু কম যাচ্ছে, আর ছোট গল্প বেশ যাচ্ছে। পুঁথিনিলয়তে ছোট গল্প আছে, আর কারুবাগে কবিতার বই আছে, আর মেঘদূত প্রকাশনীতে আমার পত্রালাপটি আছে। তো কবিতা আর ছোট গল্পটা বেশি যাচ্ছে আর কি। বইমেলার আসলে কি, বইমেলা তো একটা প্রাণের মেলা। এক একটি বই হচ্ছে একটি মানুষ। কারণ এই অর্থে মানুষ বলছি যে বই মানুষের কথা বলে, ভেতরের অনুভূতিটি প্রকাশ পায় বইয়ের মাধ্যমে। একজন মানুষের ভেতরের কথা আমরা প্রকাশিত করি বইয়ের মাধ্যমে। তো সেই বই মেলা হচ্ছে প্রাণের মেলা। তো সে প্রাণের মেলায় তো মানুষ আসবেই, মানুষ আসে হয়তো কম বা বেশি। আর এই বইমেলা হচ্ছে রমজান মাসে পড়েছে, বা বইমেলা নিয়ে একটি দ্বিধান্বিত সময় পার করেছি আমরা। সেটা শেষের একদম 21শে ফেব্রুয়ারির পরে শুরু হলো, আবার রমজান শুরু হয়ে গেল। তো রমজান আমাদের ধর্মীয় বইও কিন্তু অনেক হয়, ধর্মীয় বইও প্রকাশিত হয়। তো ধর্মীয় বইগুলো এবার কে কীরকম সাড়া পাচ্ছে আমি জানি না, বা কীরকম প্রকাশিত হয়েছে সেটাও জানি না। এবার বইমেলায় আমার 3টি বই এসছে। প্রতি বছরই 2-3টি করে বই আসে। আমার প্রায় অর্ধশতাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। আমি সাধারণত গল্প লিখতে বেশি পছন্দ করি। আমার প্রায় 17টি গল্পগ্রন্থ আছে, প্রায় 16টি উপন্যাস, কাব্যগ্রন্থ, শিশু সাহিত্য, গবেষণা গ্রন্থ মিলিয়ে প্রায় অর্ধশতাধিক। তার চেয়েও বড় কথা যেটি হলো যে বাংলাদেশের জাতীয় যে লিডিং পত্রিকাগুলো, সেখানে আমার প্রায় 2 শতাধিক লেখা রয়েছে, প্রকাশিত গল্প রয়েছে। আমার এই চলতি বইমেলা আমার 3টি বই এসছে। আমার প্রথম একটি এসছে গল্পগ্রন্থ, গল্প সমগ্র। দ্বিতীয় যেটি, সেটিও আমি যে কেঁদেছি তা সে জানে না, এটিও আমার গল্পগ্রন্থ। তৃতীয় বইটি এসছে ফ্রিজে রাখা একটি এলাচ ফুল, এটিও আমার গল্পগ্রন্থ। আগেই বলেছি যে আমি গল্প লিখতে বেশি পছন্দ করি। তার মানে এই নয় যে আমার কবিতার বই নেই, কবিতার বই আছে, শিশুতোষ গল্প আছে, ছড়া বই আছে, অনেকগুলো গ্রন্থে আছে। আশা করি বেঁচে থাকাকালীন আরও কিছু লিখিয়ে যাব এ সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, শিশুদের জন্য, মানুষের জন্যে। শুধু দর্শক, 21 বই অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। কিন্তু শেষ হয়ে কি শেষ হয়? কত রকমের বিকল্প থাকে, একটু বিকল্প ধারণা নেই। সেটা হচ্ছে মেলার মাঠে যাই, আমাদের লেখকেরা, পাঠকেরা, দর্শকেরা কী ধরনের বই পছন্দ করে সেইটা একটু আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। বইমেলায় এসে আমার ভালো লাগতেছে। এবছর আমার প্রথম বইমেলায় আসা। আগে অনেক ভিডিও তো দেখেছি বইমেলা, কিন্তু কখনো আসা হয় নাই। যেহেতু এবার প্রথম এসেছি, সেহেতু আমার অনেক ভালো লাগতেছে। আর ফ্রেন্ডদের সাথে এসেছি, তো এর জন্য আরও বেশি ভালো লাগতেছে। আর হচ্ছে বইমেলায় মানে এখনও বই কেনা হয়নি, বাট কিনবো ভাবতেছি। আর ভাবতেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উপন্যাস কিনবো, বিশেষ করে হচ্ছে চোখের বালি বা গীতাঞ্জলি। আমাদের এখানে প্রতিবিম্ব প্রকাশনীতে আমাদের এখানে বেশিরভাগ কাব্যগ্রন্থ বই পাওয়া যায়। কাব্যগ্রন্থ বই যারা আর কি সংগ্রহ করতে চায় তারা অবশ্যই আমাদের প্রকাশনী প্রতিবিম্ব প্রকাশনীতে যেন আসে। আর আমি মনে করি যে সামনে যেহেতু ঈদ আসতেছে, আমাদের সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে ঈদে আমরা নতুন পোশাক পরবো বা আমরা আমাদের প্রিয় মানুষকে উপহার দিব ইত্যাদি, এই যে একটা চিন্তাভাবনা, তা আমাদের যেটা মনে হয় যে এই চিন্তাভাবনা থেকে যেন আমরা আমাদের প্রিয় মানুষকে, আমাদের প্রিয় মানুষের কাঙ্ক্ষিত যে একটা প্রত্যাশা থাকে যে প্রিয় মানুষ যেন যে উপহারটা পায়, তার সাথে যেন আমরা যে কোনো একটা উপহার সুলভভাবে আমরা যেন একটা বই উপহার দিতে পারি। আমি এই প্রথম বই মেলায় আসছি, তো আমার খুবই ভালো লাগছে। প্রথমবার গ্রাম থেকে এসেছি, বই কেনার চেষ্টা করছি যেরকম পৃথিবী বা বিশ্ব সম্পর্কে এবং কোনো রহস্য বা গোয়েন্দা বা এই সম্পর্কে আর কি। বইটা আমি মনে করি বয়সের সাথে সাথে চেঞ্জ হয়। যেরকম যখন টিনেজ ছিলাম তখন পছন্দ হতো যে গোয়েন্দা টাইপের, এই টাইপের। আর এখন সবই ভালো লাগে, যে সাহিত্যের টাইপেরটাই বেশি ভালো লাগে। যখন স্কুলে পড়াশোনা করতাম তখন তো নতুন বই, আর এখন এই ফেব্রুয়ারি মাসটাই নতুন বইয়ের গন্ধটা আসলে নেওয়া হয়।